জানাবো, সতর্ক করেছে জামাত, যে সিদ্ধান্ত নিলেন আমির হামজা। নির্বাচনের পরিবেশ প্রস্তুতি জানতে ইসিতে ইইউ এক্সপ্লোরেটরি মিশন। এবং সর্বশেষে জানাবো, নতুন কৌশলে এগোচ্ছে জামাত। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সতর্ক করেছে জামাত, যে সিদ্ধান্ত নিলেন আমির হামজা। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে আলোচনায় থাকেন ইসলামিক বক্তা মুফতি আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে একটি বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিনি। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে আজান ও নামাজ নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আছেন তিনি। রশ্মিকা মান্দানাকে নিয়ে মাহফিলে বয়ান, ক্ষমা চাইলেন আমির হামজা। তবে বিতর্কিত এসব বক্তব্যের জন্য এবার তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তিনিও মাহফিলে কোরআন হাদিসের বাইরে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন। আমির হামজা বলেন, সংগঠন থেকে বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি, কোরআনের তাফসীরের বাইরে আর কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছে। তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। তিনি বলেন, আগামীতে সতর্ক থাকবো। নির্বাচনী পরিবেশে প্রস্তুতি জানতে ইসিতে ইইউ এক্সপ্লোরেটরি মিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশন ইসি বৈঠক করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ টিম। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঈনুদ্দিন খান এর আগে বলেন, নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক টিম পাঠাবে কিনা তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন সফররত এই প্রতিনিধি দল। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন টিম এবং ইসির কর্মকর্তাদের মাঝে বৈঠক চলবে। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। ইসি কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করেছে। ইসির এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশের রাজনৈতিক পরিবেশ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেওয়া পদক্ষেপ তুলে ধরা হবে। দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে ইসির আইনি সংস্কার, পোস্টাল ব্যালটে ভোট পদ্ধতি, নতুন দল নিবন্ধন, ভোটার তালিকার অগ্রগতি, প্রশিক্ষণ, সীমানা নির্ধারণ, ভোট কেন্দ্র স্থাপন, পর্যবেক্ষক সংস্কার, নিবন্ধন সহ রোডম্যাপের অগ্রগতি তুলে ধরা হতে পারে। রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে ইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে। নতুন কৌশলে এগোচ্ছে জামাত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে বাংলাদেশের জামাতে ইসলামী। ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র সংগঠন ছাত্র শিবিরের প্রত্যাশিত সাফল্য ত্রয়োদশ নির্বাচনও কাজে লাগাতে চায় দলটির নেতাকর্মীরা জুলাই সনদের ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফার দাবিতে রাজপথে আন্দোলন করেছেন। এর মাধ্যমে জনমত তৈরি এবং ভোটের মাঠে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে তারা চেষ্টা চালাচ্ছেন জোট বেঁধে ভোট করার। এজন্য কয়েকটি ইসলামী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার চেষ্টাও চলছে। কোন অবস্থাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাতছাড়া করতে চাচ্ছেন না জামাতের নীতি নির্ধারকরা। এজন্য রাজপথে আন্দোলনের পাশাপাশি সমানতালে নির্বাচনী প্রচারে চালিয়ে নিতে কেন্দ্র থেকে তৃণমূলের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচন নিয়ে কৌশলে পাক ফেলছে জামাত। রাজপথে আন্দোলন তাদের নির্বাচনী কৌশলের অংশ। সরকার ও বিশেষ একটি দলের উপর চাপ রেখে ভোটের মাঠ সাজাচ্ছে জামাতের দায়িত্বশীলরা। ডাকসু জাকসু নির্বাচনের প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছে। এই পরিস্থিতিতে দলটি কোনোভাবে জাতীয় নির্বাচনে ভালো করার সুযোগ হাতছাড়া করতে চাইছিলাম। জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের অন্তত ৫ জন নেতা ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো শঙ্কা নেই তাদের। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা অটল। তারই ভিত্তিতে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। এসব প্রার্থী নিজ নিজ এলাকায় প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গণসংযোগ ও মতবিনিময় সভা এবং উন্নয়ন ইস্যু নিয়ে জনগণের কাছে নিজেদের প্রার্থী তুলে ধরেছেন। জনগণের আস্থা অর্জনে কাজ করেছেন। তরুণ ভোটারদের টার্গেট করে অনলাইন ক্যাম্পেইনের প্রস্তুতিও চলছে জোরে সোরে। জামাতের আমির ও সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা সবাই নির্বাচনে মাঠে বেশি সময় ব্যয় করছেন। ৫ দফা দাবিতে আন্দোলন করলেও এটা নির্বাচনেরই কৌশলের অংশ। এই প্রসঙ্গে বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আমরা নির্বাচনে অংশ নেওয়ার জন্যই এত কিছু করছে। আমাদের ইতিহাস কি? আমরা সংসদে ছিলাম, আবার রাজপথে মিছিল করেছি, সেই মিছিল থেকে আবার
সংসদে গিয়েছে। এই কারণে বলেছে রাজপথে আন্দোলন তো থাকবেই, কারণ জনগণ ও দেশের ইস্যু ছাড় দেওয়া যায় না। সংস্কারের দাবি পুনর্ব্যক্ত করে আমরা বলি সংস্কার চাই, সংস্কারের ভিত্তিতে সব হবে। সংস্কারের জন্য 3 মাস সময় দিলাম, কোনো লিগ্যালিটি নেই, বাস্তবায়ন নেই, তাহলে কি আমরা তামাশা করলাম? সংস্কার না হলে ইলেকশন কিসের উপর হবে? পুরনো আইনে তো নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। রাজপথে আন্দোলন করে দাবি আদায় না হলে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা সময়ের উপর নির্ভর করবে। জনগণ যা চাইবে সরকার তো তাই করবে। জনগণ না চাইলে কোনো কিছু তো সরকার চাপিয়ে দিতে পারবে না। জামাতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল এবং দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং এই নির্বাচনের সব প্রস্তুতি আমাদের আছে। ভোজ্য তেলের দাম লিটারে 1 টাকা বাড়ছে, আপত্তি ব্যবসায়ীদের। প্রতি লিটার ভোজ্য তেলের দাম 1 টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। সভা সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে 10 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীরা। তবে এত মূল্য বৃদ্ধির বিষয়ে আপত্তি তুলে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি লিটার তেলের দাম 1 টাকা করে বাড়াতে বলেছেন ব্যবসায়ীদের। তবে এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন কিছু জানায়নি। ওই বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফ করার কথা থাকলেও সেটা হয়নি। সিদ্ধান্তহীন ভাবে ভোজ্য তেলের ওই বৈঠক শেষ হয়েছে বলে জানানো হয়। এখন বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম 189 টাকা, খোলা সয়াবিন 174 ও পাম তেলের দাম 150 টাকা। সভা সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো তেলের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে সেটা অনেক বেশি বলে মনে করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটারে 10 টাকা বাড়ানো আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ব্যবসায়ীদের এই প্রস্তাব পর্যালোচনা করে 1 টাকা বাড়ানো হচ্ছে। বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সাধারণত এই ধরনের পর্যালোচনাগুলো করে থাকে। পর্যালোচনা শেষে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়ে। জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া একজন কোম্পানির প্রতিনিধির নাম প্রকাশ না করার শর্তে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম $1,200 ছুঁয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে 18 থেকে 20% মতো তেলের দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির প্রবণতা রয়েছে পাম অয়েলেরও। যে কারণে এই দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় মাত্র 1 টাকা দাম বাড়াতে বলেছেন। যদিও ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণে প্রতি কেজি সয়াবিন তেলের দাম 4.5 টাকা ও পাম তেলের দাম 7 টাকা বাড়ছে, কিন্তু মন্ত্রণালয় এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মানছি না। এর আগে গত 12 আগস্টের প্রথম ভাগে প্রতি লিটার পাম তেলের দাম 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু সয়াবিন তেলের দাম 189 টাকা অপরিবর্তিত রাখা হয়। এরও আগে গত 13 এপ্রিল সয়াবিন তেলের দাম 189 টাকা এবং পাম তেলের দাম 169 টাকা নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড গত 15 সেপ্টেম্বর একটা প্রজ্ঞাপনে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে 1% উৎসে কর বসিয়েছে, যা ভোজ্য তেলের দামে প্রভাব ফেলেছে বলেও জানান ব্যবসায়ীরা।